আমি মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। সিটি নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপির, সিদ্ধান্ত নেবে ইসি বলল আওয়ামী লীগ। টানা ৩ মাসের রাজনৈতিক অস্থিরতায়ও সিলেটে কমেনি রেমিটেন্স আশা। বিনিয়োগের সুযোগ কমায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। নানা অনিয়মে ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। অপরিকল্পিত নগরায়নকে দুষছেন বিশেষজ্ঞরা। ট্রাফিক ব্যবস্থা কার্যকরে নানা উদ্যোগ ডিএমপি ও ডিসিসির। এবং টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এবার ইনজুরির জন্য ছিটকে গেলেন পেসার সোহাইল খান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। শুরুতেই বর্ষবরণের নানা প্রস্তুতি নিয়ে সময়ের বিশেষ আয়োজন। প্রতিবারের মতো এবারেও বাংলা নববর্ষকে ঘিরে দেনা পাওনার হিসেব সমন্বয়ে হালখাতা খুলছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। পাশাপাশি চলছে নতুন করে দোকান সাজানো আর ক্রেতাদের নিমন্ত্রণ পত্র পাঠানোর কাজও। পুরনো বছরের দেনা পাওনার হিসেব হালনাগাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রেতার জন্য নানান আয়োজন রেখেছেন রাজধানীর অভিজাত শপিং মলের ব্যবসায়ীরাও। বাঙালির চিরচেনা সেই মিলন মেলার খবর জানাচ্ছেন এজি মাহমুদ। পুরনো ঢাকার ব্যবসায়ীদের কাছে নববর্ষ মানেই যেন হালখাতা উৎসব। ক্রেতা বিক্রেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধুয়ে মুছে পরিপাটি করা হচ্ছে বেশিরভাগ দোকান, আবার কেউ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সেরে ফেলেছেন আগেভাগেই। এখন কেবল পহেলা বৈশাখে নতুন হিসেবের পাতা খোলার অপেক্ষা। হালখাতা উৎসবকে ঘিরে তারা জানালেন নানা আয়োজনের কথা। আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 9টা থেকে। কাস্টমার আসবে, আসার পরে তাদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন হবে, কোল্ড ড্রিঙ্কস এটি দিয়ে ব্যবসায়িক হিসাব যেটা দেখার বা লেনদেন হবে। এটা চলবে রাত্র 8টা অবধি চলবে। ধর্ম বর্ণ আবার বেশ ভালো হয়। 8 জনকে আমন্ত্রণ জানিয়েছি। তো সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। এবার আমরা আয়োজন করছি হিঙের তরকারি, আর সাথে চিংড়ি মাছ ভাজাও থাকবে। এদিকে যে খাতাকে ঘিরে এই জাঁকজমকপূর্ণ উৎসব, তার বিক্রিও কিন্তু কম নয়। গেলবার এই উৎসবকে কেন্দ্র করে 30,000 টাকা বিক্রির প্রত্যাশা খাতা বিক্রেতাদের। গতবার 30,000 টাকা বিক্রি করছিলাম, এবার আরো 10-15,000 টাকা বেশি বিক্রি করার আশা আছে। ক্রেতা বিক্রেতাদের কারণে এই উৎসব প্রতি বছরই নতুন মাত্রা যোগ করে বলেও জানালেন ব্যবসায়ীরা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ, পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে নানা আয়োজনে বরণ করে নিতে বন্দরনগরী চট্টগ্রামেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মেলা, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ 2 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এদিকে মঙ্গল শোভাযাত্রা সহ বর্ষবরণের নানা আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে চারুকলার শিক্ষার্থীরাও। আশরাফুল মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নির্বাচনী আমেজের মাঝে এবার বাংলা নতুন বছরকে করবে বন্দরনগরী চট্টগ্রাম। রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ায় বৈশাখ বরণে নগর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বরাবরের মতো ডিসি হিলের শ্যামল ছায়ায় সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষ বিদায় ও বরণের সবচেয়ে বড় আয়োজন। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। এখন চলছে মঞ্চসজ্জার কাজ। এবার 95টি সাংস্কৃতিক সংগঠন ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নেবে। বর্ষবরণটা শুরু হচ্ছে আমাদের বাঁশি দিয়ে, ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশি দিয়ে আমরা বর্ষবরণ শুরু করব ভোর 6:30। এদিকে গ্রামীণ ঐতিহ্যের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন প্রতীক ও মুখোশে রং লাগানো সহ বর্ষবরণের শেষ মুহূর্তে আয়োজনে ব্যস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এবার আমাদের একটা স্লোগান হচ্ছে যে অন্ধকারের মাঝে শত আলো জ্বলুক। শোভাযাত্রা বিভিন্ন মাস্কটা বানানো হচ্ছে। সকাল থেকে আপনার মঙ্গল শোভাযাত্রা এবং তারপর গ্রামীণ খেলাধুলা এবং পুতুল নাচ। বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার জন্য, বাঙালি কৃষ্টিটাকে ধরে রাখার জন্য এই আয়োজনটা করা হচ্ছে। সিআরবিতে এবার রমনা বটমূলের আদলে স্থায়ী মঞ্চে হবে বর্ষবরণের অনুষ্ঠান। চট্টগ্রামের আঞ্চলিক এবং দেশীয় লোকজ গানের পাশাপাশি এখানে থাকবে বলি খেলা ও গ্রামীণ মেলা। আমাদের লোকজ যে আমাদের মেলার সাথে যে বিষয়গুলো থাকে একটা বলি, এবং অনেকেই তাদের কুটির সামগ্রী অনেক কিছু নিয়ে আসে, এগুলো থাকবে। আর দিনব্যাপী আমাদের অনুষ্ঠান থাকবে। এদিকে পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে নাশকতা রোধে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যেই নিরাপত্তা দেব এবং তাদেরকে বলেছি তাদের ভলান্টিয়ার রাখার জন্য। এছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকত, কর্ণফুলীর শিল্পকলা একাডেমি, শহীদ মিনার প্রাঙ্গণে বড় আয়োজনের সাথে নগর জুড়ে বিভিন্ন স্থানে হবে বর্ষবরণের অনুষ্ঠান। হাজেরা শিউলি, সময় সংবাদ,
চট্টগ্রাম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রকিবউদ্দিন আহমদ। এছাড়া প্রার্থীদের কোনো ধরনের হয়রানি না করতেও পুলিশকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল ঢাকা উত্তর নির্বাচন পূর্ব মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। এদিকে প্রার্থীরা অভিযোগ করেছেন নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না কমিশন। নির্বাচনী প্রচারণায় যখন ব্যস্ত প্রার্থীরা, ঠিক সে সময় প্রার্থীদেরকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। আর এত ব্যস্ততার মধ্যেও কমিশন ডাকা একই ছাদের নিচে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচনের আগ মুহূর্তে কমিশনের এরকম আয়োজন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে প্রার্থীদের মাঝে। শুরুটা এরকম কিছুক্ষণ থেকেই কয়েকজন প্রার্থীর অভিযোগের জেরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এখানে মনে হচ্ছে যেন একজন বা দুইজন নির্বাচন করছেন। আমি স্বাধীনতা যুদ্ধ করেছি তোর এই জন্য না যে কোন কার কত 100 কোটি টাকা বাজেট আর সেই টাকা দিয়ে বাংলাদেশের রাজনীতি কিনে ফেলবেন। এই নির্বাচন যেন বিত্তবানদের অর্থের লড়াই না হয়, বাংলাদেশের মধ্যবিত্তের প্রত্যাশা মেটে, এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা যা বলেন তা করার চেষ্টা করবেন। আমাদের অনেক নেতাবৃন্দ এবং কিন্তু এখনো জেলখানা আটক রয়েছে অথবা আত্মগোপনে পালাক রয়েছে পুলিশের হয়রানির জন্য। তো আমি সিইসিকে এবং ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করছি যে এখানে ইন্টারভেনশন করে জামিনের ব্যবস্থা করা হোক বা একটা ওই কেস অনুযায়ী একটা স্থিতিশীল পরিস্থিতি আনা হোক। প্রত্যেকের সঙ্গেই আমি আমার সমর্থন দিচ্ছি এবং আমি বলছি যে যত বেশি সম্ভব নির্বাচন কমিশন যেন এই দাবিগুলো মেনে নেন। আর মেয়র প্রার্থীদের পর কথা বলার সুযোগ পান কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। এ সময় সবাই সুযোগ না পাওয়ায় অনেকেই অডিটোরিয়াম ছেড়ে চলে যান। অনুষ্ঠানের শেষ ভাগে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের সুযোগ করে দেওয়ার পাশাপাশি প্রার্থীদের প্রচারণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশের প্রতি নির্দেশ দেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমার নির্দেশ, এলাকার জনগণ যেন শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেরকম পরিবেশ সৃষ্টি করুন। কেউ যেন অযথা হয়রানির শিকার না হন। প্রার্থীরা যেন সুন্দরভাবে তাদের প্রচারণা চালাতে পারে। সোমবার একইভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থীদেরকে নিয়েও মতবিনিময় সভা করবে নির্বাচন কমিশন। রামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনসংযোগ, প্রচারণা আর পথসভায় সরগরম রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আর ভোটাররাও অপেক্ষা করে আছেন একজন যোগ্য নগরপিতা নির্বাচনের জন্য। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে 15 দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রতিদিনই প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সপ্তাহের মধ্যে মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান তিনি। দীর্ঘ 13 বছর পর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত দক্ষিণের মেয়র কাউন্সিলর প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শাহজাহানপুর খিলগাঁও মতিঝিল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এর আগে সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যানজট, পানি, বিদ্যুৎ, দূষণমুক্ত বুড়িগঙ্গা আর সন্ত্রাসমুক্ত ঢাকা গড়ার 5টি অগ্রাধিকারমূলক অঙ্গীকার সহ 15 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। গ্যাস সংযোগ, জনজীবনের নিরাপত্তা, আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এসব সমস্যার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করব। আমার প্রধান স্লোগান হবে পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা। এদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস রাজধানীর শান্তিনগর মালিবাগ ওয়্যারলেস এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান। নির্বাচিত হলে ভোটারদের চাওয়া পাওয়া এবং সমস্যা সমাধানের আশ্বাসের পাশাপাশি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। রাতের বেলা ছেলেপেলেদের বাসায় হামলা করা, তো ভয় দেখানো, এগুলো হচ্ছে। আমি আশা করছি ইনশাআল্লাহ আব্বাসকে সরকার জামিন দিয়ে দিবে এবং খুব তাড়াতাড়ি মির্জা আব্বাস জনগণের পাশে এসে দাঁড়িয়ে ইশতেহার ঘোষণা করবেন। অন্যদিকে দীর্ঘদিন নির্বাচিত প্রতিনিধিহীন ঢাকাবাসী নির্বাচনের প্রার্থীদের কাছে নিজেদের নানা চাওয়া পাওয়ার কথা তুলে ধরছেন। দল দেখে তো লাভ নেই, যে ভালো লোক, যে ভালো কাজ করবো। ঢাকাকে উন্নয়ন করার যে ওয়াচ্ছেন
সেই ওয়াদাগুলোর থেকে যেন ওনারা সরে না যান। শুধু আশ্বাস নয়, নির্বাচিত হলে প্রার্থীরা তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন এমন কথা নগরবাসীর। ফাহমিদা শম্পা, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্দরনগরী চট্টগ্রামেও সিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ব্যস্ত ছিলেন প্রচারণায়। আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটেছেন। গতকাল নগরীর বহদ্দারহাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে দক্ষিণ বাকুলিয়া, চকবাজার সহ বেশ কয়েকটি এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় জলাবদ্ধতা সহ নানা সমস্যার সমাধানের আশ্বাস দেন আজম নাসির। জনগণের জন্য কাজ করে নিজেকে প্রমাণ করতে একবার সুযোগ চেয়ে ভোট প্রার্থনা করেন তিনি। এই নির্বাচনে এটা সিদ্ধান্ত হবে নগরবাসীর জলাবদ্ধতা থেকে মুক্ত হবে কি হবে না। সে কারণে নগরবাসীর প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করব এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং যেই প্রার্থীর পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব তার পক্ষে যাতে রায়টা প্রদান করেন। নির্বাচনকে নির্বিঘ্ন করতে এক সপ্তাহ আগে থেকেই সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে গণসংযোগ চলাকালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতার করা হচ্ছে এমন দাবি করে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা। এই অসম অবস্থায় যে নির্বাচন হতে যাচ্ছে সেটা অবশ্যই একটা স্বাভাবিক নির্বাচনের ঘটনাবলী নয়। মৃত্যুকে সামনে রেখে এগিয়ে যাওয়া তো একটা কঠিন ব্যাপার এবং সেটাই তারা কালকে করেছে। ওয়াহিদুল আলম সাহেবের সহ আমাদের অগণিত মহিলা মা বোনদেরকেও তারা নির্যাতন করেছে। এই অবস্থায় আমরা মনে করি যে যদি নির্বাচন করতে হয় তাহলে সেনাবাহিনীর কোনো বিকল্প নাই। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন কমিশন চাইলে সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সেনাবাহিনী মোতায়েন হবে কি হবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা সরকারের সিদ্ধান্ত না। আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন কমিশনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব একটা অবাধ এবং নিরপেক্ষ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য, এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যা যা সাহায্য করা দরকার আমরা তো করব এবং নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ। অকার্যকর হয়ে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। যত্রতত্র গাড়ি পার্কিং, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, প্রধান সড়কগুলোতে রিকশা ভ্যানের আধিক্য, সিগন্যাল অমান্য করে গাড়ি চালানো এখন রাজধানীর নিত্যদিনের চিত্র। শুধু সাধারণ জনগণ নয়, ট্রাফিক পুলিশও মানছে না কোনো নিয়ম। ট্রাফিক বিভাগ বলছে মেট্রো রেল ও আন্ডারপাসের মতো প্রকল্পগুলো বাস্তবায়িত হলেই কেবল এ সমস্যার দৃশ্যমান সমাধান সম্ভব। তবে এই অবস্থার জন্য অপরিকল্পিত নগরায়নকে দুষলেন বিশেষজ্ঞরা। ফখরুল শাহিনের রিপোর্ট। জ্বলছে না সিগন্যাল বাতি, দেখা নেই ট্রাফিক পুলিশের, চালকরা যে যার মতো চালিয়ে যাচ্ছেন যানবাহন। শুধু বেইলি রোড নয়, রাজধানীর প্রায় প্রতিটি ছোট রাস্তার মোড়েই চোখে পড়ে খেয়ালখুশি মতো গাড়ি চালানোর দৃশ্য। তার উপর রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা মানছে না কেউ। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে 25 কোটি টাকা ব্যয়ে রাস্তার মোড়ে সিগন্যাল বাতির সঙ্গে টাইমার কাউন্টডাউন আর সোলার প্যানেল বসিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকতার ছাপ দেওয়ার চেষ্টা হয়েছে। তবে সে ব্যবস্থা কতটুকু মানা হচ্ছে তারও প্রমাণ মেলে এই ট্রাফিক পুলিশের হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণের মধ্যে। একদিকে গাড়ি কম, একদিকে বেশি, এই জন্য এভাবে চলছে। অফিসার আসতেছে কি ভিআইপি আসতেছে, এটা সারা লাগতেছে। সিগন্যালটা এরম টাইমে পরে গাড়ি রানিং অবস্থা। সংশ্লিষ্টরা বলছেন ট্রাফিক ব্যবস্থা কার্যকর করতে নানা উদ্যোগ গ্রহণ করছেন তারা। পরিকল্পিত নগরীতে 25% রাস্তা থাকার দরকার, সেখানে ঢাকা মহানগরীতে মাত্র আছে 7%। মেট্রো রেল যদি হয় এই ট্রাফিকের এই যন্ত্রণা থাকবে না। গাবতলী পর্যন্ত 5টি ইন্টারসেকশনে 5টি আন্ডারপাস, এবং বঙ্গভবন থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত 5টি ইন্টারসেকশনে 5টা আন্ডারপাস করার প্রস্তাব অলরেডি আমরা সাবমিট করেছি। তবে এই অব্যবস্থাপনার পিছনে পরিকল্পনাহীনতাকেই প্রধান কারণ হিসাবে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
সিগন্যাল কাজ করার পূর্ব শর্ত হলো তার হ্যান্ডলিং ক্যাপাসিটি যদি 6000 হয়, 6000-এর কাছাকাছি যদি ট্রাফিক চাপটা থাকে, লোডটা থাকে, তাহলে সিগন্যাল দিয়ে গাড়িকে পার করে দেওয়া যাবে। আমাদের এখানে ম্যাক্সিমাম মোড়ের চাপ 2 থেকে 2.5 গুণ বেশি। বর্তমানে রাজধানীর 75টি পয়েন্টে সিগন্যাল বাতি থাকলেও এর মধ্যে 27টি পয়েন্টের সিগন্যাল বাতি অকার্যকর। বাকি 48টির মধ্যে 12টি পুরোপুরি কার্যকর থাকলেও 36টি কাজ করে আংশিক। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা।